বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। এমিলি রাইট লিয়ন। তিনি স্মৃতিচারণ করছিলেন। তখন তাঁর বয়স ৬৮ বছর। প্রেক্ষাপট বেলুড় মঠ। সামনে বহমানা জাহ্নবী। তিনি কর্নেলিয়া কঙ্গার। ৬ বছর বয়সে স্বামীজিকে দেখেছিলেন। প্রথম শৈশবের সেই স্মৃতি তখনও তার মনকে আচ্ছন্ন করে রেখেছিল। ইতিমধ্যে কেটে গেছে দীর্ঘ ৬টি দশক। পৃথিবীর বুকে ঘটে গেছে অনেক মনে রাখার মতো ঘটনা। পাল্টে গেছে মানুষের জীবন প্রবাহ। হারিয়ে গেছে কত প্রিয় মানুষ। কত নবজাতকের কান্না শুনেছে এই বসুন্ধরা। প্রিয়জনকে হারিয়ে ব্যথাতুর হয়েছে মন। আনন্দের উল্লাসে মেতে উঠেছে অন্তর। তবুও এক নিরবিচ্ছিন্ন ঘটনা প্রবাহের মতো স্বামীজির স্মৃতি তখনও তাকে উদ্বেল করে রেখেছিল। তিনি চোখ বন্ধ করে স্বামীজির সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্তটি যখন বিবৃত করেছিলেন, তখন সামনে উপবিষ্ট শ্রোতৃমণ্ডলীর মনে হচ্ছিল ও বোধহয় গতকালের ঘটনা। আসুন এই রহস্যঘন নাটকের প্রেক্ষাপটটি একবার উন্মুক্ত করা যাক। এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল ২৬২ মিশিগান অ্যাভিনিউতে। শিকাগোর একটি প্রাচীন সুন্দর বাড়ি। এই বাড়িতে একদা ঘটে গিয়েছিল এক মনে রাখার মতো ঘটনা। সেই সময় আমেরিকাতে এমন কিছু বনেদি পরিবার ছিলেন, সেই পরিবারের সদস্যরা ছিলেন মুক্ত মনের মানুষ। বৈষয়িক বিষয়গুলির প্রতি দৃকপাত করা ছাড়াও যে জীবনের একটা আলাদা মাধুর্য আছে, সে কথাই তাঁরা বিশ্বাস করতেন। তাঁদের কেউ শাশ্বত সাহিত্য চর্চায় জীবনের বেশিরভাগ বাসন্তী প্রহর অতিবাহিত করেছেন, কেউ বা বাগ্মী হিসাবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন, কেউ মেতে উঠেছেন মধ্যরাতের রাগ রাগিনীর মূর্ছনায়, কেউ বা আধ্যাত্মিক জগৎকে জানার জন্য অসীম আগ্রহ এবং কৌতূহল প্রকাশ করেছেন। কর্নেলিয়া কঙ্গারের দাদু ছিলেন দর্শন শাস্ত্রের ভক্ত। শিকাগো ধর্ম মহাসভার আগে মিস কঙ্গারের দিদিমা মিস লিয়ন ওই সংস্থার এক সংস্থাপকের কাছে একটি অদ্ভুত প্রস্তাব রেখেছিলেন। তিনি বলেছিলেন, ধর্ম মহাসভায় আগত উদার হৃদয় সম্পন্ন কোনো এক সভ্যকে যেন তাঁর বাড়িতে অতিথি রূপে পাঠানো হয়। এই আবেদন সংস্থাপক ফেলতে পারেননি। শেষ পর্যন্ত তিনি স্বামীজিকেই নির্বাচিত করলেন, কারণ তাঁর চোখে স্বামীজি ছিলেন প্রাচ্য দর্শনের চলিষ্ণু প্রতীক। সেদিন লিয়ন পরিবারের সদস্যদের মধ্যে সে কি উত্তেজনা! কোন সে সাধক এসে তাঁদের বাড়িতে অতিথি হিসাবে অবস্থান করবেন? তিনি কোন ধর্মমতের প্রতিনিধি হিসাবে এই ধর্মসভায় যোগ দিয়েছেন? তাঁর চরিত্রের মধ্যে এমন কি মাধুর্য আছে যা সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখবে? দেখতে দেখতে সারাটি দিন অতিক্রান্ত হয়ে গেল। মধ্যরাত এসে কড়া নাড়ল মহাকালের দরজায়। তিনি আসছেন। তাঁর পদধ্বনি বোধহয় শোনা যাচ্ছে। আকাশ বাতাস তাঁকে স্বাগত জানাবার জন্য অপেক্ষমান। তাঁর সঙ্গে এলেন প্রেসবিটেনিয়ান গির্জার এক সদস্য। গৃহের সকলের চোখে তখন ঘুম নেমেছে। শুধু জেগে আছেন গৃহকর্ত্রী মিসেস লিয়ন। তিনি জেগে না থাকলে অতিথিকে কে সাদর সম্ভাষণ জানাবেন? ধীরে ধীরে দরজা খুললেন তিনি। দরজায় দণ্ডায়মান ওই আগন্তুককে দেখেই এক অদ্ভুত শিহরণ তাঁর শরীরের কোষে কোষান্তরে প্রবাহিত হল। সামনে দাঁড়িয়ে আছেন গেরুয়া বসন পরিহিত এক ভারত সন্ন্যাসী। তাঁর মাথায় লাল পাগড়ি। মিসেস লিয়ন তাকে ঘর দেখিয়ে দিয়ে ঘুমাতে গেলেন।
কিন্তু বাকি রাতটুকু আর তাঁর চোখে ঘুম আসেনি, কারণ তিনি জানতেন যে আমেরিকার অনেক মানুষ এই জাতীয় বাদামি চামড়ার মানুষদের থেকে দূরে সরে থাকতে ভালোবাসেন। শ্বেতাঙ্গ ছাড়া অন্য কারোর সঙ্গে তাঁরা কথা বলেন না। যদিও জন্মসূত্রে মার্কিন হওয়া সত্ত্বেও মিসেস লিওন কিন্তু এই দলভুক্ত ছিলেন না। তিনি জানতেন যে ভারতীয়রাও তাঁদের মতোই ককেশিয়ান জাত এবং ভারতীয়দের মধ্যে এক অদ্ভুত অধ্যাত্ম শক্তি বিরাজমান। ভারতবর্ষের প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনচর্চা সম্পর্কে মিসেস লিওন ছিলেন যথেষ্ট কৌতূহলী। ভোরবেলা গৃহকর্ত্রীর সঙ্গে মিস্টার লিওনের কথা হলো। তিনি বললেন, ওই আগন্তুককে একটি হোটেলে স্থানান্তরিত করতে হবে। প্রতিদিনের নিয়মানুযায়ী মিস্টার লিওন খবরের কাগজ পড়ার জন্য লাইব্রেরি ঘরে যেতেন। সেখানে স্বামীজির সঙ্গে তাঁর দেখা হলো। সংক্ষিপ্ত আলাপচারিতার মাধ্যমে মিস্টার লিওন বুঝতে পেরেছিলেন যে গেরুয়া বস্ত্র পরিহিত এই ভারতীয় সন্ন্যাসীর মধ্যে এক অসাধারণ ব্যক্তিত্ব বিরাজমান। এর সংস্পর্শে এলে জীবন আকাশের সমস্ত অন্ধকার এক লহমাতে দূরীভূত হবে। ভারতীয় সন্ন্যাসী যেন পবিত্র অগ্নিশিখা স্বরূপ। তিনি ফিরে এসে স্ত্রীকে বললেন, শোনো, ওই সন্ন্যাসী আমাদের অতিথি হয়ে এসেছেন বলে যদি সকলে আমাদের সান্নিধ্য এড়িয়ে চলে, তবুও আমি বিন্দুমাত্র চিন্তা করব না। আমি বুঝতে পারছি এ পর্যন্ত যতজন আমাদের গৃহে অতিথি হিসাবে এসেছেন, ইনি তাদের মধ্যে সর্বোত্তম। তার মতো বিদ্বান আর কারোর সাথে আমি কখনো কথা বলিনি। আমার ইচ্ছে উনি যতদিন খুশি আমাদের পরিবারের একজন সম্মানীয় সদস্য হয়ে বাস করবেন। ঘুচে গেল সব দ্বিধা আর দ্বন্দ্ব। লিওন পরিবারে আশ্রয় পেলেন স্বামী বিবেকানন্দ, পেলেন এক নতুন জননীকে। তিনি হলেন মিসেস এমিলি রাইট লিওন। লিওনের সঙ্গে স্বামীজির গর্ভধারিণী জননী ভুবনেশ্বরী দেবীর চেহারার এক অদ্ভুত সদৃশ্যতা ছিল। কলকাতা শহর থেকে অনেক হাজার মাইল দূরে বসে মাঝে মধ্যেই স্বামীজি তাঁর মা ভুবনেশ্বরী দেবীর কথা চিন্তা করতেন। হঠাৎ হঠাৎ ছোটবেলার দিনগুলির কথা মনে পড়ে যেত স্বামীজির। যখন তিনি বিশ্ববিখ্যাত সন্ন্যাসী হননি, তিনি ছিলেন মায়ের আদরের বেলে। সদা সর্বদা মায়ের সঙ্গে দুষ্টুমি করতেন। মায়ের কথা ভাবার সঙ্গে সঙ্গেই স্বামীজির চোখ দুটি অশ্রু সজল হয়ে উঠত। মিসেস লিওনকে দেখে তাঁর কেবলই মনে হতো ঈশ্বর বোধহয় এক নতুন মাকে তাঁর কাছে পাঠিয়ে দিয়েছেন। মিসেস লিওন ছিলেন অত্যন্ত যত্নশীলা এবং তীক্ষ্ণ বুদ্ধিশালিনী। মাঝে মধ্যে এমন কিছু কৌতুক বাক্য বলতেন যা পরিমণ্ডলের ভিতর হাসির সঞ্চারণ ঘটাত। তাই বোধহয় স্বামীজি অনায়াসে তাঁর কাছে যে কোনো জিনিস আবদার করতেন। ডিনার টেবিলে বসে ছোট শিশুর মতো বিভিন্ন পদ খাওয়ার জন্য বায়না ধরতেন। মিসেস লিওন সুন্দর করে স্যালাড সাজাতেন। শুধু তাই নয়, তিনি প্রিয় বান্ধবীর নিজের হাতে তৈরি টাবাস্কো সস নির্দ্বিধায় স্বামীজির মুখে তুলে দিতেন। স্বামীজি এইভাবেই কখন যে তাঁর পুত্রসম হয়ে গিয়েছিলেন সেটা আমরা জানি না। মিস কর্নেলিয়া কঙ্গারের জননী ছিলেন এক অল্প বয়সী সুন্দরী বিধবা নারী। তিনি তাঁর মা মিসেস লিওনের সঙ্গে স্বামীজির বক্তৃতা সভায় যেতেন। স্বামীজির ভাষণের মধ্যে যে একটা অলৌকিক শক্তি লুকিয়ে আছে, সেটি ওই অল্প বয়সী বিধবা নারী তার অন্তর দিয়ে অনুভব করতে পেরেছিলেন। স্বামীজির ভাষণ তাঁর শোকসন্তপ্ত মনকে যথেষ্ট সান্ত্বনা দেয়। ওই মহিলা বুঝতে পেরেছিলেন যে চলিষ্ণুতাই হল মানব জীবনের একমাত্র মন্ত্র। এই পৃথিবীর কোনো কিছুই চিরকালের জন্য স্থির অবস্থায় থাকতে পারে না, আর পরিবর্তনশীলতা ছাড়া মানব জীবন অসম্ভব। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে সংসার অভিমুখী করে তোলে। স্বামীজির সঙ্গে তাঁর এক নিটোল সখ্যের সম্পর্ক স্থাপিত হয়। তিনি স্বামীজিকে একবার বিখ্যাত সিম্ফনি কনসার্টের আসরে নিয়ে গিয়েছিলেন। তৎকালীন মার্কিন সমাজে একমাত্র অভিজাত শ্বেতাঙ্গরাই
এই ধরনের কনসার্টে স্বাগত ছিলেন। তৎসত্ত্বেও মিসেস কঙ্গার স্বামীজিকে নিয়ে গিয়েছিলেন। স্বামীজি চলে যাবার পর ওই ভদ্রমহিলা ভারতের ওরিয়েন্টাল ফিলোসফি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠেন। শিকাগোতে এই ধরনের একটি বিদ্যাচর্চার কেন্দ্র ছিল। তিনি সেখানে একজন ছাত্রী হিসেবে যোগ দেন এবং পরবর্তীকালে এই বিষয়ে যথেষ্ট পারদর্শিনী হয়ে ওঠেন। এবার আমরা মিস কর্নেলিয়া কঙ্গারের কথা বলবো। কর্নেলিয়া তাঁর স্মৃতিচারণের মাধ্যমে স্বামীজির কথা বারবার ঘোষণা করেছেন। স্বামীজির উজ্জ্বল দুটি চোখ, তাঁর আইরিশ উচ্চারণ ছোঁয়া ইংরাজি ভাষা এবং তাঁর ভুবন ভুলানো হাসি, সব কিছুই মনে আছে ওই কর্নেলিয়ার। স্বামীজি কথায় কথায় ছোট্ট মেয়েটিকে ভারতের নানা কাহিনী শোনাতেন। কিভাবে বাঁদর আর ময়ূর খুনসুটি করেছিল সে কথা শুনে বালিকা হি হি করে হেসে উঠত। স্বামীজি ঝুরি নামানো বটগাছের নিচে সন্ধ্যা সমাগমে কথক ঠাকুরের পুরাণ গল্প বলা ছবিটিও বিশেষভাবে এঁকে দিয়েছিলেন বালিকার মায়াবী চোখে। বালিকার মনে হতো তিনি বোধহয় চোখের সামনে এমনই একটি ছবি দেখতে পাচ্ছেন। ভারতের বাজারের ধারে ধারে স্তূপাকৃত রং বেরঙের ফল এবং সবজির কথাও শোনাতেন ওই ছোট্ট শ্রোতাকে। কঙ্গার মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন, গালে হাত দিয়ে ভাবতেন, এ বুঝি কোন এক পরীর দেশের গল্প কথা। তখন থেকেই ভারতবর্ষ সম্পর্কে জানতে বিশেষ আগ্রহী হয়ে উঠেছিলেন তিনি। পরে পরিণত বয়সে ভারতে এসে বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে কঙ্গার বুঝতে পারলেন যে স্বামীজি কথায় কথায় নিজেরই ফেলে আসা শৈশবের কাহিনী বর্ণনা করেছিলেন, আর এভাবেই বোধহয় তিনি তাঁর একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাবার চেষ্টা করতেন। কর্নেলিয়া যখন তখন স্বামীজির কক্ষে চলে আসতেন, এক লাফে তাঁর কোলে চড়ে বসতেন, গল্প শোনানোর বায়না ধরতেন। স্বামীজি বানিয়ে বানিয়ে গল্প বলতে পারতেন। শুধু তাই নয়, বালিকা কর্নেলিয়াকে মানচিত্রে নির্দেশিত গোলাপি রঙের ভারতের দিকে দিক নির্দেশ করতেন। এই মানচিত্রটি দেখার সঙ্গে সঙ্গে স্বামীজির সমস্ত মুখমণ্ডলের মধ্যে এক আশ্চর্য অভিব্যক্তির জন্ম হতো। ছোট্ট কর্নেলিয়ার পক্ষে এই অভিব্যক্তি বিশ্লেষণ করা হয়তো সম্ভব হতো না, কিন্তু আমরা বুঝতে পারছি তখন স্বামীজির মন শহর কলকাতার একটি বাড়ির মধ্যে বিচরণ করত। সেই বাড়িটি হল সিমলা স্ট্রিটের যে বাড়িতে তিনি পৃথিবীর আলো দেখেছিলেন। এইভাবে অল্প বয়সী দুই মানব মানবীর মধ্যে এক অপার্থিব সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যে বালিকা কর্নেলিয়া কঙ্গার স্বামীজির কাছে এসে নানা প্রশ্ন করতেন। স্বামীজির ধ্যান ভাঙিয়ে দিয়ে হি হি করে হেসে উঠতেন। স্বামীজি কিন্তু তার এইসব বালিকা সুলভ দুষ্টুমি এবং চপলতায় একবারের জন্য রাগ করতেন না। এইভাবেই লিওন পরিবারের সঙ্গে স্বামীজির এক মিষ্টি মধুর সম্পর্ক গড়ে ওঠে। তারপর স্বামীজি জীবনে ঘটে গেল একটির পর একটি মনে রাখার মতো ঘটনা। শিকাগো ধর্মসভায় অসাধারণ ভাষণ দিয়ে আমেরিকার সমস্ত মানুষের হৃদয় জয় করলেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ। এই সময় তাকে অনেকেই অর্থ সাহায্য করতে চেয়েছিলেন। তিনি সেই সব অর্থ রুমালে বেঁধে জননী লিওনের কোলে ফেলে দিতেন। মনে হতো এই সব বৈষয়িক বোঝা থেকে এভাবেই তিনি বোধহয় মুক্তি পেতে চাইতেন। আর লিওনের দায়িত্ব ছিল এই সব পয়সাগুলো গুনে গেঁথে ঠিকমতো রেখে দেওয়া। স্বামীজির মতো এক আপন ভোলা ছেলেকে সামলানো কি সহজ কথা? ভিন দেশের অসংখ্য মানুষ সাধারণ ভারতবাসীর উন্নতির জন্য নিঃস্বার্থে অর্থ দান করছে, আর তাই বোধহয় এই ব্যাপারে লিওন ছিলেন খুবই সাবধানী। তিনি প্রতিটি অর্থের হিসাবপত্র নিজের কাছে রাখতেন, সময় ও সুযোগ মতো তা স্বামীজির হাতে তুলে দিতেন। শিকাগোর 33 নম্বর রোজ অ্যাভিনিউতে ছিল মহিলাদের একটি হাসপাতাল। মিসেস লিওন ছিলেন এই হাসপাতালের সভানেত্রী। সেখানে বিনা পয়সায় মেয়েদের চিকিৎসা করা হতো। স্বামীজির আগ্রহে একবার মিসেস লিওন তাকে ওই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানকার চমৎকার পরিবেশ দেখে স্বামীজি একেবারে অবাক হয়ে যান।
মনে পড়ে যায় ভারতবর্ষের জনস্বাস্থ্যের শোচনীয় অবস্থার কথা। ভারতবর্ষের অসংখ্য মানুষকে শুধুমাত্র চিকিৎসার অভাবে মৃত্যু মুখে পড়তে হচ্ছে। এই বৈষম্য কি করে দূরীভূত হবে? সেই হাসপাতালে গিয়ে স্বামীজি সকলের সঙ্গে মন খুলে কথা বলেছিলেন। এমনকি যে মেয়েটি দুবেলা রান্নার কাজ করে তার সাথেও অনেকটা সময় কাটিয়েছিলেন নানা বিষয়ে গল্প করে। এভাবেই স্বামীজি প্রমাণ করলেন যে তার মধ্যে এক সাম্যবাদী সত্ত্ব বিরাজমান। তিনি শুধু সমাজের উঁচু শ্রেণীর মানুষদের সঙ্গেই কথা বলতেন না, খেটে খাওয়া মানুষদের সাথেও সুন্দর সম্পর্ক তৈরি করে তাঁদের সুখ দুঃখের ইতিহাস জেনে নিতেন। মিসেস লিওন মাঝে মধ্যেই স্বামীজি সম্পর্কে উদ্বিগ্ন হয়ে উঠতেন। স্বামীজির মতো এক বিশ্বপথিক যে চিরকাল তাঁর কাছে থাকবেন না, এ বিষয়ে তিনি ভালোভাবেই জানতেন। শুধু তাই নয়, স্বামীজির মধ্যে যে তীব্র আকর্ষণী শক্তি আছে, সেই শক্তি যাতে বিপথে চালিত না হয় সেদিকেও তীক্ষ্ণ নজর ছিল মিসেস লিওনের। ইতিমধ্যেই স্বামীজির অবিশ্বাস্য জনপ্রিয়তা সহ্য করতে না পেরে বেশ কিছু সংগঠক তার বিরুদ্ধাচারণ করতে শুরু করে। অনেকে তার আকর্ষণীয় চেহারার অন্তরালে লোভ লালসাপূর্ণ একটি পুরুষ আছে বলে মন্তব্য করে। তাদের কেউ কেউ অতি উৎসাহী হয়ে মিসেস লিওনের কাছে স্বামীজি সম্পর্কে নানা কুকথা বলতে চেয়েছিল, কিন্তু মিসেস লিওন এইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি জানতেন যে স্বামীজির মধ্যে এমন কোনো দোষ নেই যা তাকে নিন্দার্হ করতে পারে। দেখতে দেখতে দিন কেটে গেল। তখন স্বামীজি আরও বেশি কর্মব্যস্ত হয়ে উঠেছেন। তিনি তার পাতানো মায়ের উদ্বিগ্ন মনোভাব বুঝতে পারছেন। একদিন স্বামীজি মিসেস লিওনের হাতে আলতো চাপ দিয়ে বললেন, প্রিয় মিসেস লিওন, আমার আদরের আমেরিকান জননী, আমি জানি আমার স্বভাব চরিত্র নিয়ে প্রতি মুহূর্তে তুমি ভয় পাও। আমার গতি প্রকৃতি সম্পর্কেও তোমার মনে নানা প্রশ্নের উদ্রেক হয়। কিন্তু জননী আমার, আমি বলছি, আমাকে নিয়ে ভয় পেও না। এ কথা সত্যি যে প্রায়ই আমি কোনো দয়ালু চাষির দেওয়া ভাতের বাটি নিয়ে বটগাছের নিচে ঘুমাতাম, কিন্তু এ কথাও সমান সত্যি যে আমি কখনো কখনো মহারাজার প্রাসাদে তাঁর অতিথি হয়েও থেকেছি। তখন সারা রাত একজন পরিচারিকাকে আমার পাশে বসিয়ে রাখা হতো, যাতে সে ময়ূরের পালক মেলে আমাকে বাতাস করতে পারে। আমি প্রলোভনে অভ্যস্ত। পৃথিবীর কোনো কিছুই আমাকে আমার পথ থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত করতে পারবে না। হে আমার আমেরিকান জননী, আমি তোমার হাত স্পর্শ করে আশ্বস্ত করছি, আজ থেকে তুমি আমার ভবিষ্যৎ নিয়ে আর অহেতুক চিন্তা করো না। স্বামীজির মুখ থেকে ছুটে আসা এই শব্দগুলি মিসেস লিওনকে কতখানি আশ্বস্ত করেছিল তা আমরা বুঝতে পারলাম। মিসেস লিওন বুঝতে পেরেছিলেন যে স্বামীজির মধ্যে এমন এক তপশ্চর্যা আছে যা তাকে সমস্ত অন্ধকার থেকে রক্ষা করবে। স্বামীজি এই জীবনে এমন কোনো পাপ করবেন না যার জন্য ঈশ্বরের কাছে তাকে জবাবদিহি করতে হবে। দ্বিতীয়বার বিদেশে গিয়ে স্বামীজি এই বাড়িতে বেশি দিন থাকবার সময় ও সুযোগ পাননি, কারণ তখন তিনি এক বিশ্ববিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়েছেন। প্রতি মুহূর্তে অসংখ্য মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। তাই তিনি বোধহয় আর তাঁর মার্কিন জননীর সাথে একান্তে কথা বলার সুযোগ পাননি। ইতিমধ্যে বেশ কিছু সময় কেটে গেছে। 6 বছরের ছোট্ট বান্ধবী কর্নেলিয়া কঙ্গার আবার স্বামীজির কাছে এসেছিলেন, কিন্তু সেই স্বামীজিকে তিনি কি আগের মতো পেয়েছিলেন? দেখতে দেখতে অনেকগুলি বছর কেটে গেল। স্বামীজি দূর আকাশের তারা হয়ে গেলেন। জীবনের প্রান্ত সীমায় দাঁড়িয়ে কর্নেলিয়া কঙ্গার বেলুড় মঠে এসে তাঁর ছোট্টবেলার দিনগুলি স্মৃতিচারণ করেছেন। আর এভাবেই তিনি আমাদের সামনে এমন এক বিবেকানন্দকে উপস্থাপিত করলেন, যে বিবেকানন্দ চরিত্র মাধুর্যের সহস্র সূর্যের আলোক শিখা হয়ে বেঁচে আছেন। আমরা জানি সময় বহমান, সময়ের স্রোত চলিষ্ণু,
কিন্তু বিবেকানন্দের মতো কিছু মানুষ এক মৌন মৈনাক হয়ে মহাকালের সমস্ত আঘাতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেন। তাই তো আজও স্বামী বিবেকানন্দকে আমরা এক মহান ব্যক্তিত্ব সম্পন্ন মহামানব হিসাবে মনে রেখেছি।